রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর প্রধানগণ। এরপরই শুরু হয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রম ও বিশেষ শুভেচ্ছা বিনিময়। সফরের অন্যতম চমক ছিল পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া। দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। সন্ত্রাস নিয়ন্ত্রণ করা, মহাসড়ক আটকে দাবি আদায় বন্ধ করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সব অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিস্টার আহমেদ। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না, কোনো সমস্যা নেই। না, আপাতত কোনো পদে যাচ্ছি না, আপাতত আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর চালিয়ে এটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সোমবার এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। আইন সবার জন্য সমান। আসছি এখানে বসছি, কিছুক্ষণ চলে যাবো, বেরোয় যেতেছি আমরা। সার্চ কেন করবেন? সার্চ করে কিছু পাইলেন? সন্দেহজনক কিছু পাওলা অবশ্যই আপনি সার্চ করতেই পারেন, আপনারা বের হয়েছেন কিন্তু হ্যাঁ কাজের অংশ এটা তো অবশ্যই মানতেছি, কিন্তু আপনারা যেভাবে ফার্স্টেই অ্যাগ্রেসিভ ভাবে অবশ্যই এখানে রাস্তা ওইখানে গেট খোলা, ওইটা গেট খোলা, এখানে মানুষ যাতায়াত করে। আপনারা আজকে রেট দিচ্ছেন, তার মানে এই না যে এখানে মানুষজন যাতায়াত করে না প্রত্যেকদিন। এটা তো প্রত্যেকদিন একটা অংশ। আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো, কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। এজন্য হলো মামলা হামলাকে আমরা ভয় পাই না, তবে আমরা ধৈর্য ধারণ করতেছি। তরুণ প্রজন্ম, আপনারা দ্রুত উদ্যোগ নেন, আমরা অপেক্ষা করতেছি। আপনারা যদি ভালো হয়ে যান তাহলে আমাদেরও ভালো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে সোসাইটিতে ভালো থাকবো। করছে ডক্টর ইউনূস স্যার, বেইমানি করছে জুলাইর সাথে, ওদের সঙ্গে তলে তলে হাত কইরা ওদেরকে ক্ষমতা আইনা দিছে। আবার ওই যে খলিল সাহেব তো এখানে মন্ত্রী বানায় দিছে। এই খলিল সাহেবই লন্ডনে যায় সবকিছু ঠিকঠাক কইরা ক্ষমতা দিয়া চুপচাপ ডক্টর ইউনূস এখন বিদেশে চলে যাবে। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন তোটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলছে, উনার কথাতে তো বোঝা যায় যে উনার শত্রু ছিল ডক্টর ইউনূস। তার অর্থ কি দাঁড়ায়? ডক্টর ইউনূসের শত্রু উনি, উনার শত্রু ইনি। এখন দেখেন, শত্রুর স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস কোন রকম বেইমানি করে নাই জুলাইয়ের সাথে। উনি জুলাইকে বুকে ধারণ করে, তো উনি বহুবার বলছে এই জুলাইয়ের কথা। উনি বেইমানি করতে পারে না। উনার সমস্ত মেধা দিয়া উনি একটা জিনিস তৈরি করছিল, সেটা একটা কাঠামো, হ্যাঁ না ভোটের মধ্যে। ওই হ্যাঁ না ভোটটা তো হইল না, গণভোটটা তো কেউ মাইনা নিল না, তাই না? উনি যে কাঠামোটা তৈরি করে গেছিল, ওর ভিতর দিয়ে যাওয়া মানে কি জানেন? জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এখন আমরা তো ভাই হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের মালিক হয়ে গেছি, দেশের মালিক হয়ে গেছি না? এখন উচ্চ আদালতে যায় বলতে হবে সবাইকে, আমাদের যারা আমরা হ্যাঁ ভোটে ভোট দিছি, যে হে উচ্চ আদালত, আমরা যে হ্যাঁ ভোটে ভোট দিলাম, আমরা তো জনগণের মালিক, সেই মালিকানা বুঝাইয়া দাও। এই কথা তো বলার সময় আইসা গেছে, এছাড়ার উপায় কি, তাই না? যাই হোক, ডক্টর ইউনূসকে আপনারা ভুল বুঝবেন না, উনি জুলাইয়ের পক্ষেই ছিল।
উনি তো বলছেই ছাত্ররা আমাকে এখানে আইনা বসাইছে, ওদের ডাকেই আমি ফ্রান্স থেকে আসছি। আর আসার পর ওনার মেধা দিয়া যেটুক পারছে ওইটুক কইরা গেছে, আমাদেরকে ভোটের মাধ্যমে বুঝাই দিয়া গেছে। আমরা আদায় করতে না পারলে আমরা প্রজা হয়ে গেলাম, প্রজা ছিলাম, প্রজাই রয়ে গেলাম। রাজা মাইনা না নিলে প্রজা কি করতে পারে, তাই না? একটা চরম সত্যি কথা মাইনা নিতে হবে তো, যে ওনারা এখন এই মুহূর্তে ক্ষমতায়, ওনারা যা ইচ্ছা তাই তো করতে পারে। আমাদের দাবি দাওয়া মাইনা না নিলে আপনি কি করতে পারবেন? যাই হোক, ওনাদের ক্ষমতা ওনারা উপভোগ করুক। দেখেন, একটা কথা তো সত্যি যে ওনারা এই মুহূর্তে ক্ষমতায়, যারা ক্ষমতায় যাবে তারা তাদের মতো করে দেশটাকে সাজাবে, সাজাক। আমরা চাই সুন্দরভাবে সাজায়া দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক। যার জন্য দেখেন ওনাদের সেট আপ অলরেডি হয়ে যাচ্ছে, চারিদিকে চেঞ্জ আরম্ভ হয়েছে, বদলি আরম্ভ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, একটু কষ্ট লাগছে, তারপরও মাইনা নিতে বাধ্য হয়েছি চিফ প্রসিকিউটর তাজুল সাহেবের ব্যাপারটা। আহারে, এই জায়গাটায় কেউ আসতে চায় নাই। আসিফ নজরুল সাহেব বারবার আবেদন করতেছিল, আপনারা কেউ আসেন, কেউ আসেন, কেউ আগে আসতে চায় নাই। কারণ আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, ভয়ে কেউ আগে আসে নাই। তখন কিন্তু আমাদের তাজুল সাহেব আগে আসছিল। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আজকে থেকে উনি পর হয়ে গেলেন। উনি আর ওই আসনে থাকতে পারলেন না। নতুন চিফ প্রসিকিউটর আসছে মনিরুল ইসলাম সাহেব, ওনার কিছু কথা আমি শুনছি, আমার ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে, উনি স্পষ্টভাবে বলছে যেভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম চলতেছিল ঠিক ওইভাবেই চলবে। হ্যাঁ, কোন রকম কোনো কিছু হস্তক্ষেপ হবে না। একটা জিনিস তো মানতে হবে ভাই, হাকিম নড়ে, হুকুম নড়ে না। যেটা হুকুম হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, হাকিম চেঞ্জ হইতে পারে। এখন হাকিম চেঞ্জ হইতেছে, অসুবিধা না ভাই, যার যার মতো করে সাজায় নিতে দেন, এটা দরকার আছে ভাই। কেন বিশ্বাস করবেন? ধরেন জামাতে ইসলাম বা 11 দল যদি আসতো, ওনারা সেট করে নিত না ওনাদের মতো? কিন্তু কথা হচ্ছে একটা জায়গায়, সেটা কি জানেন? পুলিশ প্রশাসন, আমাদের র্যাব ভাই, আর্মি ভাই, এই জায়গাটায় এইখানে কেউ হাত দিয়েন না প্লিজ। ওনাদেরকে আইনের গতিতে চলতে দেন। একটু আগে একটা ব্যাপার দেখা খুব কষ্ট পাইলাম এবং ভয়ও পাইছি ভাই। কি জানেন, এক লোক ধমক দিছিল ওসি সাহেবকে, আপনারা এর মধ্যে যাই না গেছেন হয়তো। উনি হুমকি দিছিল যে আমারে ট্যাক্স দিয়া এখানে থাকতে হবে, আরো অনেক রকম গালাগালি। কিন্তু ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আদালত থেকে জামিন পাওয়া গেছে। এখন দেখেন, একজন ওসিকে গালাগালি কইরা জামিন পাওয়া যায়। এখন আপনি আর আমি কি ধইরা রাস্তায় যদি ভাই থাপ্পড় দিয়া দেয়, কি করতে পারবেন? আপনি জেলে দিবেন, জামিন হয়ে যাবে। এই ব্যাপারটা কেমন যেন একটা মনের ভিতরে কামড় দিছে ভাই। হায় হায়, একজন ওসি তার বিচার পাইলো না, গালি হজম করতে হইলো তাকে। তার মানে কি আইন কি আইনের গতিতে চলছে না কারো ইশারায় চলতেছে? কেউ কি আইনের ড্রাইভিং সিটে বসে গেল? এরকম প্রশ্ন আসে না? এইটা যদি হয় সর্বনাশ হয়ে যাবে, এইটা হইতে দেওয়া যাবে না। দেখেন, ঈদের পরে হয়তো অনেক রকম আন্দোলন হবে, যেটা বোঝা যাচ্ছে। কারণ কি জানেন, ওই গণভোট, এই গণভোটটা তো ভাই হঠাৎ করে আসে নাই। ডক্টর ইউনূস স্যার 3টা ব্যাপারে তো বারবার বলতেছিল, তাই না? যে বিচার করুম এবং সংস্কার করুম এবং নির্বাচন দেবো। নির্বাচন দিল, সংস্কারটা যে করলো, ওই পুরা সংস্কারটাকে নিয়ে আসলো হ্যাঁ না ভোটের মধ্যে। এখন আমরা হ্যাঁ ভোট দিছি 4,80,00,000 মানুষ, 2,25,00,000 মানুষ না ভোটে ভোট দিছে। তার মানে আমরা ডবল সংখ্যক মানুষ হ্যাঁ ভোট চাই। ডক্টর ইউনূস স্যার যে সংস্কারটা করলো, পুরা সংস্কারটা তো আটকে গেল ওই হ্যাঁ ভোটের মধ্যে। আমাদের ওই হ্যাঁ ভোট কি হবে? কে উত্তর দিবে? একমাত্র উত্তর দিতে পারে উচ্চ আদালত। হ্যাঁ ভাই, উচ্চ আদালতের কাছে যায় বিচার চাইতে হবে যে আমাদের হ্যাঁ ভোটের কি হবে। এই সব কিছুর জবাব খুঁজে পামু কবে জানেন? ঈদের পর, ঈদের 1 সপ্তাহ পর থেকে এইসব জবাব আসতে থাকবে। এখন অনেক কিছুই ঘটবে, কোনো কিছুর জবাব পাবেন না, কারণ সংযমের মাস, রোজার মাস। দেশের চারিদিকে তাকান, আইন কানুন দেখেন কি অবস্থা, মুখে আনতে চাই না। আমার যেটা মনে হয় কি জানেন, এই যে চেঞ্জ হইতেছে সব জায়গায় করুক, কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত কোথায় জানেন? ওই যে একই কথা আবার বলতে হয়, চাঁদাবাজির দিকে। চাঁদাবাজির দিকে, লুটপাটের দিকে, চারিদিকে বাইরে গেছে ভাই, চরম ভাবে বাইরে গেছে। তো গতকাল কি বলছি না, ঈদ সামনে, থামাইতে পারবেন না, কিন্তু এখনই থামাইতে হবে। এখন যদি না থামান, পরোয়ার থামাইতে পারবেন না। কারণ এর মধ্যে মানুষের অবিশ্বাস চলে আসবে। মানুষের ভিতরে যদি একবার ঘৃণা চলে আসে,
তাহলে মানুষের নজর থেকে পড়ে যাবেন। আর ওই দীর্ঘশ্বাসটাই একটা টাইমে না বাতাস বিষাক্ত করে দিতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ওই যে কাঁদানি গ্যাস মারলে যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠিক অভিশাপও কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হবে। বাতাস ভারী হয়ে আসতেছে, মানুষের কষ্ট বাড়তেছে, মানুষের ভিতরে খালি বারবার প্রশ্ন জাগতেছে, হায় আবার নাকি আমরা চইলা গেলাম ওইদিকে, মানে আবার ওদের আধিপত্য কি দেশে বাড়তেছে, এরকম প্রশ্ন দেখা দিতেছে বর্তমানের কার্যকলাপে। মানুষের মধ্যে একটাই প্রশ্ন ভাই, অনেকের সাথেই কথা বলছি, যারা বিএনপি করে, বিএনপির জন্য পাগল ভাই, তাদের মনে প্রশ্ন, জুলাইটাকে কেন মাইনা নিতেছে না, জুলাই নিয়ে কেন এত বিতর্ক? মানুষের ভিতরে তো ক্ষোভ জন্ম নিচ্ছে, আর মানুষের ভিতরে ক্ষোভ যদি জন্ম নেয়, সেটার যদি বিস্ফোরণ ঘটে, সেটাই হয়ে যায় 5ই আগস্ট 2024। হ্যাঁ 2024-এর সেই ভিডিওগুলা ভাই আবার সবাই সামনে আনা উচিত। আমার মনে হয় যে জাদুঘর বানাইছে একটা, এটা কেন ওপেন করে দেওয়া হচ্ছে না? সবার জন্য ওপেন করে দেন, মানুষ দেখতে দেন, মানুষকে দেখতে দেন। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, জুলাইটাকে অস্বীকার জায়গা, দেশের মানুষকে আর দুই ভাগে ভাগ করেন না। হ্যাঁ, দুই ভাগে ভাগ করেন না। আবার যদি সেই আগের অবস্থা হয়ে যায়, আবার যদি সেই রাস্তাঘাট অশান্ত হয়ে যায়, আবার ধর্মঘট, মিছিল, মিটিং, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষের যে কি কষ্ট হয়, মানুষের চলাচলের যে কি কষ্ট হয় আপনারা তো জানেন। ওই পথে যাওয়ার দরকার নাই। আপনারা সংসদে বসেন, সংসদে বৈশাখ সিদ্ধান্ত নেন। হ্যাঁ, সংসদে বৈশাখ সিদ্ধান্ত নেন। আর ডক্টর ইউনূস স্যার যে বইলা গেল জনগণের হাতে ক্ষমতা তুলে দিবে, সেই ক্ষমতাটা আদায় করে দেন, না হলে তো আমরা প্রজাই থেকে গেলাম, আপনারা রাজাই হয়ে গেলেন। এই গণভোটের স্বীকৃতি মানি জনগণ এই দেশের মালিক, না হলে আপনারা রাজা, আমরা প্রজা। হ্যাঁ জাহাপানা, আপনারা যাহা বলিবেন তাহাই মানিয়ে নিব। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।